নিলয় আস্তে আস্তে আয়েশার কাছে গিয়ে বসে পড়ল, আয়েশাকে কুলে তুলে বেডে শুয়ে দিল, তারপর ফ্লোরে হাঁটু গেড়ে বসে আয়েশার হাতটা ধরে নিজের হাতের মুঠোয় নিল, অতপর গালে দেখল 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। নিলয়ের বুকটা ধক করে উঠল, কান্নার কারণে চোখ দুটো ফুলে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। নিলয় আয়েশার গালে একটা চুমু দিল, চুমু দিতে না দিতে হাই ভোল্টের শকট খেল নিলয়। চুমুর এত আকর্ষণ, আয়েশার কাছে আসলেই নিলয়ের হার্টবিট বেড়ে যায়, আর নিজেকে সামলাতে পারল না, গালে কপালে পাগলের মতো চুমু দিচ্ছে। নিলয় গাল থেকে মুখ উঠিয়ে মুচকি হাসল। নিলয়ও, আয়েশা, আই এম রিয়েলি ভেরি সরি, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তখন কাচের গ্লাসটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মাথা ঠিক ছিল না, রাগের মাথায় থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দিও। আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো এমন হবে না। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি, চেয়েছিলাম সবার অনুমতিতেই তোমাকে নিজের করে নিব সারা জীবনের মতো। তোমার ভাইয়ারা না খুব তারা, যদি মেনে নিত তাহলে এমনটা হতো না। আমি যে খুব স্বার্থপর নিজেরটাই চিনি, হোক সেটা হিতে, না হোক বিপরীতে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কথা দিচ্ছি তোমাকে কোনো দিন ও হার্ট করব না আমি। যতটা না তোমার পরিবার থেকে দূরে এনে কষ্ট দিয়েছি ততটাই ভালোবাসব। আজ ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব, ওটা না হয় তুলা থাক, যেদিন নিজের মন থেকে মেনে নিবে সেদিনই না হয় দিব। নিলয় কপালে আরেকটা চুমি দিয়ে লাইট বন্ধ করে আয়েশার পাশে শুয়ে আয়েশার ওড়নাটা খুলে আবার গায়ে ভালোভাবে জড়িয়ে দিল, আয়েশাকে এক টানে নিজের কাছে নিয়ে এলো, মাথাটা বুকের সাথে লাগিয়ে শক্ত করে জড়িয়ে ধরেল। আয়েশা একটু নড়ে চড়ে উঠতেই নিলয় হালকাভাবে ছেড়ে দিল। নিলয় আয়েশার নাকে নাক ঘষিয়ে চুলে নাক ডুবিয়ে ঘুমিয়ে পড়ল। আয়েশা ঘুমালে মরার মতো পড়ে পড়ে ঘুমায়, ফজরের নামাজ যদি ওরে না ডাক দেয় তো অনেক সময় ব্রাশ না করে, শুধু ওযু করে নামাজ পড়তে হয়। নিলয়ের মনে একটাই কথা, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। এতদিন শুধু দূর থেকে দেখেছে, এখন কাছ থেকে দেখতে পারবে, জড়িয়ে ধরে ঘুমাতে পারবে। আয়েশাকে জড়িয়ে ধরার পর নিলয়ের আলাদা একটা ফিলিংস কাজ করছে, নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। কিন্তু ও কোনো ভুল করতে চায় না, যতদিন না আয়েশা নিজের মন থেকে স্বামী হিসেবে মেনে না নিবে তত নিজের অধিকার খাটাতে আসবে না নিলয়ে। হঠাৎই ঘুম ভেঙে যায় নিলয়ের, আয়েশা এখন ও গুটি গুটি মেরে নিজের বুকে ঘুমিয়ে আছে। নিলয় মুচকি হাসল, কপালে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি আয়েশাকে ছেড়ে উঠে বসে, কাল যেভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল এখন ঠিক ওইভাবেই ঘুমিয়ে আছে অসভ্য মেয়েটা। নিলয় দ্রুত উঠে জানালার গ্লাসটা সরিয়ে পর্দা টেনে দিল, পূব আকাশে সূর্য মাত্র উকি দিচ্ছে, পেছনে ঘুরে তাকায় নিলয়। আজকে সকালটা যেন নিলয়ের হাজার সকালের চেয়েও সুখময়। এটাই তো চেয়েছিল নিলয়, সকালে ঘুম থেকে উঠে আয়েশাকে নিজের বুকে আবিষ্কার করবে। আয়েশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্মিত হাসি দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কাচের গ্লাস ভেদ করে মুখে রোদ এসে পড়ছে আয়েশার, ঘুমের মাঝে থেকেই হাত দিয়ে সূর্যের আলো আটকাতে চেষ্টা করছে, আর মোড়া ভেঙে উঠে বসল আয়েশা। নিজের জামা কাপড়ের দিকে অবাকই হল, সবকিছু ঠিকঠাক, তার মানে কাল রাতে কিছু হয়নি, ভাবতেই অবাক লাগছে আয়েশার। আয়েশা খাম্বাটা আর যাই হোক অধিকার ফলাতে আসেনি, এটা ভেবে ভালো লাগছে, কিন্তু মুহূর্তেই মনে পড়ে যায় থাপ্পড়ের কথা, না চাইতে ও গালে হাত চলে যায় আয়েশার। ওয়াশরুমের দরজাটা খট করে শব্দ হয়, আয়েশা চোখ তুলে তাকিয়ে ডেবডেব করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। মাত্র গোসল করে বের হল নিলয়, কালো শার্ট টাই ফর্সা চেহারায় বেশ মানিয়েছে। আপনাদের লেখিকা ক্রাশ ক্রাশ। নিলয় টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়, আয়েশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিলয় দুষ্টমি বুদ্ধি চাপল। নিলয়, গুড মর্নিং ওয়াইফি। আয়েশার কোনো খবর নেই, ওইভাবেই তাকিয়ে আছে। সকাল সকাল আদর নিবা নাকি? আয়েশার এতক্ষণে হুঁশ ফিরল, সাথে সাথে চোখ ঘুরিয়ে ফেলল। এত সকাল সকাল কেন গোসল করল?
কিছু তো হয়নি তো এত সকাল সকাল গোসল করার কি আছে? নিলয় বিষয়টা খেয়াল করল। নিলয়ও এই যে ম্যাম চিন্তার কিছু নাই, ওই সব কিছু করিনি, সো নিশান্তে থাকতে পারো। তোমার অনুমতি ছাড়া কোনো দিন কিছু করব না। আয়েশা মাথা নিচু করে কি যেন চিন্তা করছে। নিলয় টাওয়েলটা ফেলে দিয়ে আয়েশার কাছে চলে যায়। নিলয়ও এভাবে তাকিয়ে থেকো না, জান তোমার রূপে আমি এমনিই ঘাইল, এভাবে যদি তাকিয়ে থাকো তাহলে তো আমি হার্ট অ্যাটাক করব। কথাটা বলে যেই না চুমু দিতে যাবে অমনি দরজায় নক পড়ল। নিলয় দরজাটা খুলে দেখে তানহা তাহিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। পিচ্ছি মেয়েটা দৌড়ে আয়েশার কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে, কিন্তু কোনো কথা বলছে না। আয়েশা, কি হয়েছে আমার পিচ্ছি আম্মুনিটার? তুমি রাগ করেছ আমার সাথে, কথা বলবে না? তাহিয়া, তুমি আমার সাথে থাকলে না কেন? ন্যাকা কান্না করে। আয়েশা, তাই বুঝি আমার আম্মুনিটা আমার সাথে রাগ করেছে? এই যে সরি বললাম, আর কখন এমন হবে না, আমি তোমার সাথেই থাকব। নিলয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে। নিলয়, যতই ফোন দিয়ে আটো না কেন আমার কাছ থেকে তোমার নিস্তার নেই মাই হার্ট। মনে মনে তানহা, দেখ না ভাবি ঘুম থেকে উঠেই তোমাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে দিয়েছে। আয়েশা, পিচ্ছি আম্মুনি তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কেন? আরেকটু ঘুমাতে পারলে না? তানহা, ভাবি তুমি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসো, আমি গেলাম। আয়েশা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। নিলয়, আয়েশা তোমার জামা কাপড় সব আলমারিতে আছে এবং সাথে প্রয়োজনীয় জিনিসপত্র। আর হে, কালকে রাতের জন্য সরি, আমি ইচ্ছা করে এমনটা করিনি, বিলিভ মি। আয়েশা কিছু বলল না, মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখে শুধু হুম বলল। নিলয় মুচকি একটা হাসি দিয়ে তাহিয়াকে নিয়ে চলে গেল। আয়েশা আলমারি খুলতো অবাক, কমপক্ষে হলেও 12 থেকে 13 সেট জামা হবে। জামাগুলি অনেক সুন্দর। এরই মধ্যে এক সেট জামা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল আয়েশা। টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়। ওড়নাটা বেডে রেখে আনমনে নিজের কাজ করে যাচ্ছে। পেছনে থেকে যে কেউ একজন নেশা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আয়েশার খবর নেই। লোকটা এক পা করে এগুচ্ছে আয়েশার দিকে। নিলয় এসেছিল আয়েশাকে ডাকতে, এসে ও অবাক, মাত্র গোসল করেছে, আয়েশাকে এতই সুন্দর লাগছে যে নিজেকে না সামলাতে পেরে এক পা আয়েশার দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে থেকে জড়িয়ে ধরে আয়েশা। আয়েশা কি করবে বুঝতে পারছে না। বেড থেকে তাড়াতাড়ি করে ওড়নাটা শরীরে দিয়ে দেয়। নিলয় এক টান মেরে ওড়নাটা আবার বেডে ফেলে দেয়। আয়েশাকে নিজের দিকে ফিরায়, কোমর চেপে ধরে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে গলায় মুখ ডুবায় নিলয়। আয়েশা নিলয়ের হাত থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। আয়েশা আবেগে চোখ বন্ধ করে ফেলে। নিলয় গলা থেকে মুখ তুলে আয়েশার নির্বাক মুখের দিকে তাকিয়ে আছে। নিলয়, ডিয়ার ওয়াইফি, এবার তো আমার শার্টটা ছাড়, আমার রোমাঞ্চ করার মতে শরীরে এনার্জি নেই, তবে তুমি যদি বলো তাহলে আমি চালিয়ে যেতে পারি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আয়েশা এতক্ষণ চোখ খুলল। নিলয় ছেড়ে দিয়েছে আর নিজেই ছাড়ছে না। নিলয় মুখ টিপে হাসছে। আয়েশা বেশ লজ্জায় পড়ে গেল। এতক্ষণ বাধা না দিয়ে চোখ বুজেছিল এটা ভেবে আয়েশা নিলয়ের শার্টটা ছেড়ে দিল। মাথা নিচু করে একটু দূরে সরে দাঁড়ায়। নিলয়ের তো বেশ মজা লাগছে। আবার আয়েশাকে এক টান দিয়ে নিজের কাছে এনে নিলয়ও লজ্জা পাওয়ার কিছু নেই, এখন থেকে এমনটাই হবে। জান তৈরি থাক রোজ রোজ আমার ছোট্ট ছোট্ট টর্চার সহ্য করার জন্য। এখন তো আর বলতে পারবে না তোমার উপর আমার কোনো রাইট নেই। এখন থেকে তো তুমিই আমার, তোমার সব কিছুর প্রতি শুধুমাত্র আমার অধিকার, শুধুমাত্র আমার, আর কারো না। কালকে রাতে খায়নি তাই আমার খুব খিদে পেয়েছে, তোমার ও তো পেয়েছে, তুমি ও তো খাওনি। আগে খেয়ে নেওয়া যাক, তারপর না হয় রোমাঞ্চ চলবে। দুষ্টমি করে আয়েশা, ছাড়ুন আমাকে, আপনার হাতের স্পর্শ আমার ঘৃণা ঘৃণা লাগছে, ছাড়ুন বলছি। নিলয়, ঘৃণা ঘৃণা লাগবে কেন জান? এখন থেকে তো আমার স্পর্শ উঠতে বসতে তোমাকে সহ্য করতে হবে। হাতের স্পর্শ ঘৃণা ঘৃণা লাগে তাই তো?
তোমাকে ধরেছি কি ছাড়ার জন্য, আরেকবার যদি এসব কথা বলো তাহলে আমার এই হাত দিয়ে তোমাকে পুরো ওয়াশ করে দিব। নিলয় আয়েশার গলায় শব্দ করে চুমু খেয়ে, নিলয়ও এখন থেকে তোমার শরীরের প্রতিটা জায়গায় ছোঁয়া থাকবে শুধু নিলয়ের, তুমি শুধু আমাকে ভালোবাসবে জসমি, অন্য কারো কথা যদি মাথাতেও এনেছ তাকে মেরে কেটে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিব, বলে দিলাম। আর হে আরেকটা কথা, হাত দুটো পবিত্র করেই নিয়েছি, সো আমার যখন ইচ্ছা হবে তোমাকে টাচ করতে পারবো। অনেক হয়েছে, এবার চলো খাবে। নিলয় আয়েশাকে ছেড়ে দিয়ে বেড থেকে ওড়নাটা আয়েশার গায়ে ভালোভাবে দিয়ে দিল। নিলয়ও চলো খাবে, অনেক খিদে পেয়েছে আমার, বলেই নিলয় টেনে নিচে নিয়ে গেল। আয়েশা রাতে খায়নি বলে নিলয়ও খায়নি। আহহ কি ভালোবাসা। আয়েশা নিচে নামতে দেখে তানহা বলল, তানহা হারে ভাবি এতক্ষণ লাগে আসতে, আমি কোনো সময় থেকে বসে আছি একসাথে ব্রেকফাস্ট করব বলে। এনিওয়ে ভাইয়া কোথায়, তোমাকে ডাকতে গিয়ে নিজেই উধাও হয়ে গেল নাকি? নিলয়ও আমি এসে গেছি, টেবিলে বসতে বসতে তাহিয়া আয়েশার কুলে এসে বসল। তাহিয়া মাম্মাম আমি তোমার হাতে খাবো, বাইনা ধরে। আয়েশা নিজেও খাচ্ছে আর তাহিয়াকেও খাইয়ে দিচ্ছে। ওরা মামের কীর্তি দেখে নিলয় তানহা দুজনে হাসছে মিটিমিটি করে। আয়েশার চোখ যায় নিলয়ের দিকে, কি শান্তভাবে খাচ্ছে, মনে হচ্ছে নিলয়ের মতো এত ভালো মানুষ এই জগতে নেই। নিলয় সুযোগ বুঝে দিয়েছে, এক চোখ টিপ আয়েশাকে। তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল নিলয়। আয়েশা লুচির মতো ফুলছে, মনে হচ্ছে এখনই নিলয়কে চিবিয়ে খাবে। নিলয় তানহার অগোচরে 2 আঙ্গুল নিজের চোখের সামনে নিয়ে আয়েশার দিকে তাক করল। এটা করার মানে এটা যে তেমাকে পড়ে দেখে নিব। আয়েশাও কম যায় না, পা দিয়ে দিয়েছে এক গুথা নিলয়ের পায়। এটার মানে এটা যে আপনি যদি আমাকে দেখে নিতে আসেন তো আপনাকেও আমি ছাড়ব না। ও খেলা হপপে, এবার হাড্ডি লড়াই, আমি কিন্তু জিতমু হুম। আয়েশা, তানহা খাবার কি তুমি রান্না করেছ এত সকাল সকাল? তানহা, না ভাবি আমি রান্না করতে পারি না, নুরির মা রান্না করেছে, এই বাড়ির কাজের লোক। আয়েশা, ও। খাওয়া দাওয়া করে আয়েশা ড্রয়িং রুমটায় চোখ বুলিয়ে নিল। এত বড় ড্রয়িং রুম, ওদের 6 রুমের ফ্ল্যাটটাও ছোট হবে। তানহা আয়েশাকে বাড়িটা একটু ঘুরে দেখালো, কিন্তু বাড়ির বাহিরে না, নিলয়ের নিষেধ, এমনকি ছাদেও। উপরে 4টা রুম আর নিচে 2টা রুম, এত বড় বাড়িতে মাত্র 6টা রুম। এসব ভাবছে আয়েশা। নিলয় টিভি দেখছে আর মাঝে মাঝে আয়েশার দিকে আর চোখে তাকাচ্ছে। দুপুরে ঘুমিয়ে আছে আয়েশা। এমতাবস্থায় ওর মনে হল কেউ ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, জড়িয়ে এমন ধরেছে হাজার চেষ্টা করলেও এক ফোঁটাও নড়তে পারবে না। অতঃপর আয়েশা চোখ মেলে দেখে নিলয় তাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছে। সামনে থেকে পিচ্চি মেয়েটা গলা জড়িয়ে ধরেছে, আর পেছনে থেকে নিলয়। আয়েশা, দেখুন আমার প্রচুর ঘুম পেয়েছে, প্লিজ ডিস্টার্ব করবেন না, বিরক্ত হয়ে। আয়েশা নিলয়ের কোনো রেসপন্স না পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই নিলয়ের মুখের আয়েশার মুখ লেগে যায়। নিলয় মুচকি হেসে আয়েশার দিকে একটু ঝুঁকে, মুহূর্তেই আয়েশা চোখ বন্ধ করে ফেলে। নিলয় আয়েশার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে। আয়েশাকে ছেড়ে দিয়ে মুহূর্তেই বেড থেকে উঠে পড়ল। নিলয়ও, আয়েশু আমি একটু বাহিরে যাচ্ছি, তানহার সাথে কথা বলে সময় কাটিও, আমার আসতে একটু লেট হবে, তবে সন্ধ্যার আগে চলে আসব। আয়েশু কথাটা শুনে আয়েশার বাড়ির কথা মনে পড়ে গেল, কারণ সবাই ওকে আয়েশু বলেই ডাকত। আয়েশা, আপনি আমাকে আয়েশু বলে ডাকবেন না প্লিজ, মন খারাপ করে। নিলয়, কেন আয়েশু বলে ডাকলে কি প্রবলেম তোমার? রাগান্বিত সুরে। আয়েশা, আয়েশু বলে শুধু আমার আপন জনেরা ডাকে, আপনি আমার কেউ না, তাই এই নাম ধরে ডাকবেন না। নিলয়, এখন আমি তোমার সবচেয়ে আপনজন, সো আমি তোমাকে আয়েশু বলেই ডাকব। আসলে নিলয়কে আয়েশু ডাকতে না করেছে, কেননা আয়েশু ডাকলে ওর আপনজনদের কথা মনে পড়বে বান্ধবীদের কথা, তখন আয়েশা অনেক বেশি কষ্ট পাবে।
নিলয়ও আয়েশু আমি গেলাম। নিলয় চলে গেল। আয়েশা তাহিয়ার মুখের দিকে তাকিয়ে আছে, কিভাবে গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে পিচ্চি মেয়েটা, যেন তার মাকেই পেয়েছে। বিকালে তানহা ভাবি ঘুমিয়ে পড়লে নাকি? হাতে 2 মগ কফি। আয়েশা না, শুয়া থেকে উঠে বসতে বসতে। তানহা রাতে ঘুমাতে পারোনি বুঝি, তাই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছ? দুষ্টমি করে। আয়েশা হালকা হাসল। তানহা তোমার সাথে কথা আছে, চলো বেকনিতে যায়। আয়েশা চলো। আয়েশা থাই গ্লাসটা ঠেলে ভিতরে গেল, 2 মোড়া আর টি-টেবিল রাখা। তানহা বসো আর এই নাও, কফির মগটা এগিয়ে দিয়ে। আয়েশা কফির মগে চুমুক দিয়েই বুঝতে পারল কফিটা অনেক ভালো হয়েছে। মুখে এক চিলতি হাসি ফুটে উঠল। বিকালের পরিবেশটা সত্যিই মণিমুগ্ধকর, তবে আশেপাশে শুধু পতিত জমি, অনেক দূরে দূরে ফ্ল্যাট দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছে। আয়েশা কফিটা অনেক ভালো হয়েছে। তানহা দেখতে হবে না, কে বানিয়েছে? আয়েশা নিশ্চয়ই তুমি। তানহা তবে ভাইয়াও কিন্তু অনেক ভালো কফি বানায়, আমি যখন থাকব না তখন তোমাকে কফি বানিয়ে খাওয়াবে। মৃদু হেসে। আয়েশা তুমি থাকবে না মানে? কফির মগটা টেবিলে রাখতে রাখতে। তানহা আমি তো এখানে থাকি না ভাবি, আমি আমার মা বাবার সাথে থাকি, আর ভাইয়া একা এই বাড়িতে থাকে। আয়েশা কিন্তু কেন তোমাদের সাথে থাকে না? প্লিজ সব ক্লিয়ার করে বলো। তানহা আমি তোমাকে বলছি সব, আমরা 3 ভাই বোন। 2 বোন 1 ভাই। তারিন আপু মানে তাহিয়ার আম্মু আমাদের বড় বোন, ভাইয়া মধ্যম, আর আমি সবার ছোট। আয়েশা উনি কোথায়? তোমাদের সাথে থাকে। আচ্ছা তাহিয়ার আম্মু কি জানে তোমার ভাইয়া এত বড় একটা কাজ করেছে? তানহা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করল। তানহা তারিন আপু এবং তার হাজবেন্ড 2 জনই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর বলতে পারছে না। তানহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আয়েশা কথাটা শুনে টাস্কি খেল। এখন কিভাবে তানহাকে সান্ত্বনা দিবে এটা ভেবে। আয়েশা বোকা মেয়ে, এইভাবে কেউ কাঁদে? আমার দিকে তাকাও। চোখ দুটো মুছে দিয়ে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না, সবাইকে এই চলে যেতে হবে, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। আমি তো ছোটবেলা থেকে এতিম বাবাকে পাইনি, তবে কি জানো আমার মনে কোনো কষ্ট নেই। 3 ভাই কখনো বুঝতে দেয়নি সেই কষ্টটা। আচ্ছা তারিন আপুর যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাহলে তাহিয়া কোথায় ছিল প্লিজ বলো। তানহা তাহিয়া মাত্র 20 দিনের ছিল। তারিন আপুর সেলাইয়ের জায়গায় ইনফেকশন দেখা, তাই ডাক্তারের কাছে গিয়েছিল। তাহিয়া ছিল আমাদের কাছে, ছোট বাচ্চা নিয়ে যাবে বলে মা দেয়নি। হাসপাতাল থেকে বাড়িতে আসার সময় এই ঘটনাটা ঘটে। আর তাহিয়া আমাদের সাথে, কেননা ওর বাড়ি বলতে কেউ নেই। আয়েশা কি তাহিয়ার দাদু চাচা ফুফু ওরা কেউ নেই মানে? তানহা আসলে ভাবি তাহিয়ার আব্বু ছিল এতিম। আপু মাঝে মাঝে বাবার জন্য অফিসে খাবার নিয়ে যেত, সেই থেকে ওদের দেখা, দুজন দুজনকে ভালোবাসা, তারপর বিয়ে। বাবা অবশ্য প্রথমে মেনে নিতে চায়নি, কিন্তু আপুর জন্য না করতে পারেনি। আয়েশা লাভ ম্যারেজ, মুচকি হেসে। তানহা আমাদের কপালটাই আসলে খারাপ। ছোটবেলায় মা মারা গেছে, আর যাকে নিজের মায়ের মতো ভালোবাসতাম তাকে আল্লাহ তায়ালা নিয়ে গেল। আয়েশা মা মারা গেছে মানে? উত্তেজিত হয়ে। তানহা হ্যাঁ ভাবি, আমি দুনিয়াতে আসার 10 মিনিট পরই মা দুনিয়ার মায়া ত্যাগ করে, আমাদের সকলকে ছেড়ে চলে যায়, পাড়ি জমায় তার আসল গন্তব্য, যেখানে আমরা সবাই যাব। আয়েশা কিন্তু তুমি তো বললে মা বাবার সাথে থাকো, তোমার ভাইয়া একা এই বাড়িতে থাকে। তানহা উনি আমার আসল মা না, কিন্তু কোনো দিন বুঝতে দেয়নি আমরা ওনার সন্তান না। আমরা 3 ভাই বোনকে অনেক ভালোবেসে বড় করেছে। মা মারা যাওয়ার পরপরই দাদা দাদু জোর করে বাবাকে বিয়ে করাই। আয়েশা আচ্ছা তোমার ভাইয়া কি তোমার মাকে পছন্দ করে না?
আয়েশার কথায় তানহা একটু হকচকিয়ে উঠল, কেননা কি বলবে যে নিলয় তার বাবা মার সাথে কথায় বলে না, আসলে ড্রাগে আসক্ত একটা ছেলে তার বাবা মার সাথে কী বা ব্যবহার করবে। আয়েশা বিষয়টা বুঝতে পেরেছে। তানহা আসলে ভাবি কি বলবো, সত্যি বলতে ভাইয়া বাবার সাথে রাগ করে এই বাড়িতে থাকে। আর তুমি জানতে চেয়েছিলে না মাকে পছন্দ করে কিনা। করে, মার সাথে কোনো সময় বেয়াদবি করে না। আমার চাচি আর আমার আপন খালামণি, তারা দুইজন শুধু শয়তানি করার ধান্দায় ঘুরে। তানহার কথা সব আয়েশার মাথার উপর দিয়ে যাচ্ছে। তানহা আয়েশার হাত ধরে। তানহা, ভাবি প্লিজ তুমি আমার ভাইকে ছেড়ে যেও না, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। তানহার মনে অনেক কষ্ট, কেননা ছোটবেলায় মাকে হারিয়েছে, আর মায়ের মতো ভালোবাসত তাকে উপরওয়ালা নিয়ে গেছে। আয়েশা, তোমার ভাইয়াকে ছেড়ে আমি কোথাও যাব না, এবার হ্যাপি। তানহার যেন মাথার উপর থেকে পাথর নেমেছে এমন লাগছে, মাথা নিচু করে হালকা হাসল তানহা। তানহা, দেখ ভাবি, তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তুমি যদি সবটা জানো তাহলে ভাইয়াকে খারাপ ভাববে না। তুমি জানতে চাও এটাই তো, যে ভাইয়া কেন তোমাকে কিডন্যাপ করল, তারপর বিয়ে অবধি পৌঁছানো। আয়েশা, প্লিজ বলো। তানহা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে শুরু করল। তানহা, তারিন আপুর মৃত্যুর পর ভাইয়া পুরোপুরিভাবে মাদকাসক্ত হয়ে পড়ে। অনেক রাত করে বাড়ি ফেরা, সকালে 11টায় ঘুম থেকে উঠা নিত্যদিনের রুটিন হয়ে পড়ে। আসলে শাসন করার মতো কেউ নেই তো। বাবা প্রায় ব্যবসার কাজে দেশের বাহিরে থাকে, যতটুকু সময় পাই ততটুকু সময় বিশ্রাম নিতে নিতেই শেষ। বাজে বন্ধুদের সাথে মিশে আরও খারাপ হয়ে যায় ভাইয়া, কারো সাথে ভালো ব্যবহার করত না। বাবা এসব দেখে সহ্য করতে পারত। একদিন খুব ঝগড়া হয়, তারপর থেকে এই ভাইয়া এই বাড়িতে থাকে। বাবা অনেকবার চেষ্টা করেছে বাড়িতে ফিরিয়ে নিতে, কিন্তু ভাইয়া রাজি হয়নি। আসলে বাবার কোনো প্রয়োজন নেই ভাইয়ার, ভাইয়ার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা যখন ইচ্ছা হয় তখনই উড়ায়। এইটুকু বলে তানহা থেমে গেল। আয়েশার তো খুব রাগ উঠছে নিলয়ের প্রতি, আবার খারাপও লাগছে। মোট কথা, ঢাকা শহরে যদি 4-5টা নিজস্ব বাড়ি, 2-3টা কার, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে, তাহলে মা বাবাকে মানার কি প্রয়োজন পড়ে? আর যদি সে ছেলে হয় মাদকাসক্ত, তাহলে তো কোনো কথাই নেই। আয়েশা, আচ্ছা তোমার ভাইয়া হঠাৎ করে এমন হলো কি করে, প্রেমে ছেকা খেয়েছে বুঝি? তানহা ভার্সিটির 2য় বর্ষে বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিল কক্সবাজার। থাকার কথা ছিল 3 দিন, কিন্তু ভাইয়া থেকেছে 10 দিন। বাবা জিজ্ঞেস করেছিল এতদিন কেন, ভাইয়া উত্তর দেয় বাকি বন্ধুরা থাকবে তাই সেও থাকবে। এটাই হয়েছে আমাদের সবচেয়ে বড় ভুল, কথাটা বিশ্বাস করা। আয়েশা, ভার্সিটি? আয়েশা কে আর বলতে না দিয়ে। তানহা, তো তুমি কি ভেবেছিলে আমার ভাই মূর্খ? ভাই মাত্র 2 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। আয়েশা, মূর্খ ভাবতে যাব কেন? কিন্তু তোমার ভাইকে আমহ কিছুতেই মেনে নিতে পারব না। তানহা, কখনো খারাপ লাগার সাথে ভালো লাগাটাও কাজ করে, একদিন দেখবে তুমি নিজেই ছাড়তে চাইবে না। আচ্ছা যাক, এসব কথা বাদ দাও। তোমার ভাইয়ার ছেলেদের নাম কি? আয়েশা, তুমি এটাও জানে? তানহা, এবার বলো, আর ভাবিদের কথাও বলবে। আয়েশা, আমার বড় ভাবি এসএসসি পাশ করার পর পড়াশোনা করতে দেয়নি। উনার একটা মাত্র ছেলে উসামা বিন মাহির, মাত্র 5 বছর বয়স। আমার মেজু ভাবি একজন প্রাইমারি স্কুলের টিচার, উনার ছেলের নাম ওহিদ বিন মাহমুদুল্লাহ। আর ছোট ভাই বিয়ে করেনি, ওহিদের বয়স মাত্র 5 মাস। আচ্ছা তোমার ভাইয়া কক্সবাজার গিয়ে ঠিক কি হয়েছিল বলো? তানহা, বাহ জানার এত আগ্রহ, ঠিক আছে বলছি। ভাইয়ারা ক্লোজ ফ্রেন্ড, নাম সজীব, ও ছেলেটা অনেক খারাপ। ভাইয়াকে জোর করে ট্যাবলেট জাতীয় মাদক নিতে শিখিয়েছে, আর মাদকের এমন নেশা যেটা ছাড়ানো সম্ভব না। আয়েশা, এখনও কি এসব খায়?
তানহা মাথা নেড়ে নাসূচক জবাব দিল। আয়েশা, তুমি বলেছিলে না তোমার ভাই মূর্খ কি না? আচ্ছা, মূর্খ কাকে বলে আমাকে একটু বুঝাবা প্লিজ। তানহা ভ্যাবাচেকা খেল, কি বলবে এখন? তানহা, যার অক্ষর জ্ঞান নেই সাধারণত আমরা তাকেই মূর্খ বলি। আয়েশা, তাহলে তো ঢাকায় প্লাস পাওয়া স্টুডেন্টরা ঠিকই বলেছিল, অপারেশন করার সময় যে লাইট ব্যবহার করা হয় তাকেই নাকি অপারেশন সার্চলাইট বলে। তানহা, না মানে ভাবি। তানহাকে আর কিছু বলতে না দিয়ে আয়েশা, মূর্খ তাকেই বলে যে শিক্ষিত হয়েও তার মা বাবার সাথে ভালো আচরণ করে না, মূর্খ তাকেই বলে যে ছেলে তার মা বাবার ভরণপোষণের দায়িত্ব নেই, মূর্খ তাকেই বলে যে এত শিক্ষিত হয়েও নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না। তানহা, সত্যি তোমার জবাব নেই, আমার ভুল ধারণা চজ ভেঙেছ তুমি। আয়েশা, খাম্বাটা কি করে? তানহা। তানহা, খাম্বা এটা আবার কে? ওয়েট ওয়েট, তুমি ভাইয়াকে খাম্বা বলনি তো? আয়েশা, খাম্বাকে তো খাম্বাই বলবো। তানহা, যা নাম দিয়েছ না ভাবি, হো হো খাম্বা। আয়েশা, শুধু খাম্বা না, হাম্বার উপর খাম্বা। দুজনের দিকে দুইজনই হেসে দিল। তানহা, ভাবি আমরা কিন্তু ক্লাসমেট। আয়েশা, কি ও এবার এইচএসসি পরীক্ষা দিয়েছ? তানহা মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। আয়েশা, কিন্তু আমরা তো ক্লাসমেট না, তুমি আমার এক ক্লাস জুনিয়র। তানহা, কি বলছো এসব? আমি কিভাবে তোমার জুনিয়র হই? আয়েশা, কোনো একদিন না হয় বলবো। তানহা, প্লিজ বলো না। আয়েশা, ফোর্স করো না প্লিজ। তানহা আর আয়েশা আর অনেক কথা বলল। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। নিলয় এর আগেই চলে আসে। সোফায় বসে কফি খাচ্ছে নিলয় এমতাবস্থায়, বাড়ির কলিং বেল বেজে উঠল। নিলয় এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়ে অবাক অতপর বলল। দরজার সামনে দাঁড়িয়ে আছে তাওহিদ। নিলয় এখন ও তাকিয়ে আছে। নীরবতা ভেঙে তাওহিদ বলল, ভিতরে আসতে দিবি না? নিলয়, কি বলছিস? ভেতরে আয়, তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। তাওহিদ একজন ডাক্তার, সদ্য পাশ করে বের হয়েছে, নিলয়ের খুব ভালো বন্ধু। সোফায় বসতে বসতে তাওহিদ, তা ভাবিকে দেখাবি না? নিলয়, তুই এখানে থাক, আমি নিয়ে আসছি। বলেই উপরে পা বাড়াল নিলয়। আয়েশা মাগরিবের নামাজ পড়ে তাহিয়া তানহার সাথে গল্প করছিল। নিলয় হরমুর করে রুমে ঢুকল। নিলয়, আয়েশু, আমার ছোটবেলার এক বন্ধু এসেছে তোমাকে দেখতে, একটু নিচে আসো। আয়েশা, আপনি যান, আমি আসছি। তানহাকে যেতে বলায় না করল, তাই আয়েশা একা একাই গেল। তাওহিদ নিলয় হেসে হেসে কথা বলছিল, হঠাৎই তাওহিদের চোখটা আটকে যায়। সিঁড়ির দিকে আয়েশা নামছে, তাওহিদ হ্যাবলার মতো তাকিয়ে আছে আয়েশার দিকে। তাওহিদ, ও মাই গড আয়েশা, এত সুন্দর ভাবতেই পারছি না। নিলয় আমাকে ফটো দেখিয়েছে, কিন্তু ছবির থেকে তো 10 গুণ বেশি সুন্দর। এটা করছি আমি অন্যের বউয়ের দিকে, আমার এভাবে তাকিয়ে থাকাটা ঠিক না, কিন্তু চোখটা ফেরাতে পারছি না। তাওহিদের ভাবনায় ছেদ ঘটিয়ে আয়েশা সালাম দিল। তাওহিদ সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে সালামের উত্তর দিল। নিলয় ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। নিলয় আয়েশার পাশে দাঁড়িয়ে। নিলয়, আয়েশা ও হলো আমার ছোটবেলার বন্ধু তাওহিদ। আর তাওহিদ তোর ভাবি আয়েশা সিদ্দিকা। ও ও সরি, শুধু আয়েশা সিদ্দিকা না, এখন থেকে মিসেস নিলয় চৌধুরী। তাওহিদ তাকিয়ে মুচকি হাসল। দুটোকে অনেক মানিয়েছে, একেবারে পারফেক্ট, গ্রাম্য ভাষায় বলে কবুতরের জোড়া। তাওহিদের আয়েশার চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। তাওহিদের লাইফস্টাইলটা বলি, হাতে একটা ভালো ব্যান্ডের ঘড়ি, ব্লু কালার টি শার্ট, কালো পেন্ট, গায়ের রং শ্যামলা, কিন্তু তাওহিদ যথেষ্ট স্মার্ট। অবশ্য ডাক্তার বলে কথা, আমি শেষ। তাওহিদ, ভাবি এটা আপনার জন্য নিতে হবে, কিন্তু আমি আপনার বড় ভাই হিসেবে দিলাম একটা বক্স। নিলয় আয়েশাকে ইশারা করল নিতে। আয়েশা বক্সটা নিল, উপরে লেখা গিফট। আয়েশা, আপনি আমাকে নাম ধরেই ডাকতে পারেন,
আপনি কমপক্ষে হলেও আপনার 6 থেকে 7 বছরের ছোট হব। তাওহিদ মুচকি হেসে মাথা নাড়াল। আয়েশার সাথ কিছু কথা বলল, হালকা কিছু চলে গেল তাওহিদ। নিলয় এগিয়ে দিতে গেলে কারে ঢুকবে এমন সময় তাওহিদ পেছনে ঘুরে বলল, তাওহিদ, তোর কোনো কাজে আমি কখনো সাপোর্ট করিনি, কিন্তু আজ আমি তোকে স্যালুট করছি। তুই মরীচিকার পেছনে না ছুটে একটা হীরার টুকরো জয় করেছিস। নিলয় মুচকি হেসে হাঁক করল, অতপর তাওহিদ চলে গেল। নিলয় মেইন দরজা লাগিয়ে দেখে আয়েশা সিঁড়ি দিয়ে উপরে উঠবে এমন সময় পেছনে থেকে নিলয়ের ডাক পড়ল। নিলয় আয়েশা কিছু বুঝে উঠার আগেই একটান দিয়ে নিজের কাছে নিয়ে এসে কোমর চেপে ধরে ঠোঁটে চুমু খেয়ে তারপর এমন একটা ভাব করল যেন কিছুই করেনি। আয়েশাকে ছেড়ে দিয়ে সোফায় পায়ের উপর পা তুলে খেলা দেখছে। আয়েশা ওইভাবেই দাঁড়িয়ে আছে। নিলয়ও, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চুমুটা খুব টেস্টি ছিল তাই না? আবার দিব? দুষ্টমি করে। নিলয় মিটিমিটি হাসছে। আয়েশা ঠোঁটে হাত দিয়ে রাগে গজগজ করতে করতে রুমে আসে। নিলয় যতবারই ওকে টাচ করে ততবারই ভালো লাগার আলাদা একটা শিহরণ জাগে তার শরীরে। আয়েশা, এত লুচু মানুষ আমি আমার লাইফে দেখিনি। যখন তখন খালি চুমু খাওয়া বজ্জাত বেটা। আর বলবো যাদের কাজ নেই তারা কী বা করবে। তানহা বিষয়টা ঠিকই বুঝতে পেরেছে যে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তানহা, ভাবি তোমার হাতে এটা কি? গিফট তাওহিদ ভাইয়া দিয়েছে। আয়েশা, হুম। তানহা খুলে দেখে একটা হীরার নেকলেস গলায় দিয়ে। তানহা, ওয়াও, কি সুন্দর দেখো না ভাবি। আয়েশা, তোমার পছন্দ হয়েছে? তানহা, হুম। আয়েশা, ঠিক আছে, এটা তোমার জন্য একদম মানা করবে না, এটা আমি তোমাকে দিলাম। তানহা, তা হয় না ভাবি, তোমাকে দিয়েছে আমি কি করে নেই? আয়েশা, হনি আমি দিয়েছে, আমি তোমাকে দিয়েছি, আর কোনো কথা শুনতে চায় না আমি। আয়েশা চিন্তা করছে, তানহা তো চলে যাবে, তাহলে যা জানার সবকিছু তার জানতে হবে। আয়েশা, তানহা তুমি কোনো কলেজে পড়েছ? তানহা, উত্তরা মডেল কলেজ। খেলার মাঠ বললেই সবাই এক নামে সবাই চিনে। আয়েশা, মানে ঢাকা? তানহা, হ্যাঁ, তুমিও বর্তমানে ঢাকাতেই আছো। আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এটা ভেবে যে ও অনেক দূর ওর বাড়ি থেকে। কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব যথেষ্ট। আয়েশা, আমি ঢাকা আনার নিজ শহর থেকে কত দূরে নিয়ে এসেছে ব্যাটা খাম্বা। কিশোরগঞ্জ থেকে ঢাকা যেতে প্রায় 4-5 ঘন্টা লাগে। আমি এত দূর, তাহলে ভাইয়ারা আমাকে কিভাবে খুঁজে পাবে? কত শখ করে আসতাম ঢাকাতে ভাইয়াকে নিতে। যাই হোক, তানহার কাছ থেকে আরও কিছু জেনে নেওয়া যাক। তানহা, তুমি কি বাড়ি থেকে যেতে নাকি হোস্টেলে থেকে পড়তে? আর এটা কোনো জায়গা? তানহা একটু ভ্যাবাচেকা খেল, কেননা নিলয় নিষেধ করে দিয়েছে এসব বলতে। তানহা, না ভাবি, আমি বাড়ি থেকেই যেতাম। আর আয়েশা, আর কি বলো, আমি এখন কোথায় আছি? তানহা বলতে যাবে তখনই ওর ফোনটা বেজে উঠল। তানহা কথা বলার পর। তানহা, আচ্ছা ভাবি, এসব বাদ দাও, তুমি কোনো কলেজে পড়েছ? আয়েশার মনটা খারাপ হয়ে গেল। তারপরও আয়েশা, মহিলা কলেজ। তানহা, ভাবি জানো, আমি না অনেক হ্যাপি তোমার মতো একটা এত সুন্দর কিউট ভাবি পেয়ে। ভাইয়া যেদিন তোমার ফটো দেখিয়েছিল তখনই মুখ ফুটে মাশাল্লাহ কথাটা বেরিয়ে এসেছিল। আল্লাহর কি লীলা, দেখ, গত 1 বছরে নিজেকে মরীচিকার থেকে গুটিয়ে নিয়েছে। দেখো না ভাইয়া কতটা মোটা হয়েছে। আয়েশা, তোমার ভাই কি পুরোপুরিভাবে ড্রাগস নেওয়া ছেড়ে দিয়েছে? আর আগে বুঝি চিকনা ছিল? তানহা, পুরোপুরি ছাড়েনি, ছাড়তে হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আয়েশা, কি আমার জন্য? অবাক হয়ে। তানহা, হুম, তোমার জন্য 1 বছরে নিজেকে শুধরে নিয়েছে। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আয়েশা, যারা ড্রাগস নেয় তারা তো এত সহজে ছাড়তে পারে না। আর ড্রাগস নেওয়ার পেছনের কারণগুলোর মধ্যে তোমার কথা অনুযায়ী অনেকগুলো কারণই পড়ে।
আর এসব যারা নেয় তারা নাকি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, আর কি যেন বললে তোমার ভাই আগে চিকন ছিল। তানহা এই যে দেখ, ফোনটা ধরে। আয়েশা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, এটা কি নিলয়? এখন আর আগের ছবির কোনো মিল নেই, নিলয় যে ড্রাগে আসক্ত সেটা তার চেহারায় পরিস্ফুট। চোখ দুটো ফুলা ফুলা, একেবারে রোগা পাতলা, হাতে কতগুলো সুতা, ঠোঁটটা পোড়া, সিগারেট খাওয়ার কারণে এমটা হয়েছিল, বাট এখন আর নেই। আয়েশার ছবিটা দেখেই ঘৃণা ঘৃণা লাগছে। আয়েশা, এটা তোমার ভাই, আই কান্ট বিলিভ ইট। তানহার চোখ দুটি ছলছল করে বলল। তানহা ভাবি তাই ভাইয়া, তোমার একবার দেখেই এত খারাপ লাগছে, আর আমরা তো সব সময় দেখতাম, কতটা কষ্ট হতো তখন। আয়েশার খুবই খারাপ লাগছে, ওর এখন সব ক্লিয়ার যে নিলয় যা বলেছে সব সত্যি। আয়েশা ভাবতে লাগল কি করবে এখন ও। তানহা ভাবি প্লিজ তুমি আমার ভাইকে ছেড়ে যেও না, তাহলে আবার আগের মতে হয়ে যাবে, এবার নিজেকে আর বাঁচিয়ে রাখবে না, চিরতরে শেষ করে দিবে। আমি তার বোন হয়ে কি করে সহ্য করব বলো, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে। আয়েশা, এই দেখ, আমি তোমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না, কেঁদো না প্লিজ, আমাকে কিছুদিন দিন সময় নিজেকে আগে সামলিয়ে নেই। কিছুক্ষণ পর আয়েশা বিষয়টা পাল্টাতে। আয়েশা, আচ্ছা তানহা এখন কি করছো? তানহা ভাবি আমি এখন মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কোচিং করছি। আয়েশা, তাই আমার অনেক ইচ্ছা ছিল পাবলিক ভার্সিটিতে ভর্তির জন্য ঢাকায় এসব 3 মাস কোচিং করতে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর কখনো হয়তো পূরণ হবে না। তানহা কিছু বলল না, কারণ নিলয় আয়েশাকে সারপ্রাইজ দিবে, রেজাল্ট দিল আয়কে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। রাত 9টা। পিচ্চি মেয়েটা আয়েশার গলা জড়িয়ে ধরেছে তো ধরেছে, ইয়ার ছাড়ার নাম নেই, একেবারে আঠার মতো লেগে আছে। তানহা এসব দেখছে আর হাসছে। তানহা, চলো ভাবি ডাইনিংয়ে। আয়েশা খিদে সহ্য করতে পারে না আয়েশা, তাই আর না করেনি। আয়েশা তাহিয়াকে নিয়ে নিচে নামল। নিলয় আগে থেকেই বসা ছিল। হঠাৎই বাড়ির কলিং বেল বেজে উঠল। নিলয় বিরক্তি নিয়ে দরজা খুলে দিয়ে তো অবাক, আর কেউ নয়র বাবা দাঁড়িয়ে আছে। নয়ন চৌধুরী, কিরে এভাবে দরকার সামনে দাঁড়িয়ে থাকলে আমি ভিতরে ঢুকতে দিবি না? নিলয় থতমত খেয়ে। নিলয়ও, হ্যাঁ আসো। পিচ্চি মেয়েটা আয়েশার কুল থেকে দৌড়ে নিলয়ের বাবার কাছে চলে যায়। তানহা, বাবা মি এত রাতে, ভয় ভয়। আয়েশার আর বুঝতে বাকি রইল না, সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী লোকটাই নিলয়ের বাবা। নয়ন চৌধুরী, তোরা আমাকে একটা বার বললি না? আমি এতটাই পর হয়ে গেছি, আমারও তো শখ আমার একমাত্র পুত্র বধূকে দেখব। নিলয়ও, না আসলে বাবা। নিলয়কে আর বলতে না দিয়ে। নয়ন চৌধুরী, থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি এসেছি আমার পুত্র বধূকে দেখতে, দেখেই চলে যাব। তানহা, তুই অন্তত বলতে তো পারতি আমাকে। তানহা, সরি বাবা, কিন্তু তুমি জানলে কিভাবে? নয়ন চৌধুরী, তোর মা বলেছে। আচ্ছা এসব কথা বাদ, আমার বৌমা কোথায়? তানহা ভাবি, আমার বাবা। আর কিছু বলতে হলো না আয়েশাকে, দ্রুত এগিয়ে গিয়ে সালাম করল। নিলয়ের বাবা তাকিয়ে আছে আয়েশার দিকে। নয়ন চৌধুরীর চোখে পানি, খুশিতে আত্মহারা হয়ে। নয়ন চৌধুরী, আরে মা উঠো, সালাম করতে হবে না, আমার অনেক পছন্দ হয়েছে তোমাকে, তা তোমার নাম কি মা? আয়েশা। আয়েশা সিদ্দিকা। নয়ন চৌধুরী, মা আয়েশা, আমি তোমাকে মা বলেই কিন্তু ডাকব, আমার 2টা মেয়ে হলো এখন, তোকে কি দিবরে মা? তোর শাশুড়ি আসার সময় এটা দিয়ে দিয়েছে, গয়নার বক্স, এটা তোর জন্য। আয়েশা নিলয়ের দিকে তাকালো, নিলয় কিছু বলেনি। আয়েশা বক্সটা নিল, এর মধ্যে পিচ্চি মেয়েটা বলল, তাহিয়া নানু ভাই দেখেছ আমার মাম্মাম। নয়ন চৌধুরী অনেক খুশি।
নয়ন চৌধুরী আচ্ছা আমার বৌমা দেখা হয়ে গেছে এবার আমি যাই। নিলয় কিছু বলছে না দেখে আয়েশা বাবা খেয়ে যান, আমরা এখনো খাইনি। বাবা ডাকটা শুনে নিলয় তানহা নিলয়ের বাবা তিনজনই অবাক। আয়েশা আপনার 2 নাম্বার মেয়ের কথাটা রাখবেন না। আয়েশা নিলয়কে চোখ রাঙিয়ে ইশারা করল খেতে বলতে, নিলয়ও বাধ্য ছেলের মতো তাই করলে। নিলয়ও আমরা এখনো খায়নি বাবা আমাদের সাথে খেয়ে যাও। নয়ন চৌধুরী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, অতপর একসাথে সবাই খাবার খেল। পিচ্চি মেয়েটা একের পর এক কথা বলেই যাচ্ছে। খাবার খাওয়ার পর নয়ন চৌধুরী চলে যায়, কতদিন পরে একসাথে খেল। রাত ঠিক 10টা আয়েশা তাহিয়াকে নিয়ে শুয়ে আছে, পিচ্চি মেয়েটা জড়িয়ে ধরে বেঘোরে ঘুমাচ্ছে। তানহা এসে তাহিয়াকে নিয়ে যায়, আয়েশা না করেছিল কিন্তু তানহা শুনেনি। আয়েশার ভাবতেই খারাপ লাগছে এই বয়সে মেয়েটা বাবা মা হারা। নিচে কিছু একটা শব্দ শুনে রুম ত্যাগ করে আয়েশা দেখে নিলয় আর তানহা ঝগড়া করছে রিমোট নিয়ে। আয়েশা রেলিং ধরে দাঁড়িয়ে হাসতে হাসতে শেষ দুজনের ঝগড়া দেখে। ভাই বোনের সম্পর্কটাই এরকম কলিজা ছিঁড়ে দিবে অথচ রিমোট দিবে না। আয়েশা একটু শব্দ করে হাসল, তানহা নিলয় দুজনেই উপরে তাকাল। আয়েশা কি হয়েছে তানহা এইভাবে ঝগড়া করছো কেন? তানহা ভাবি আর বলো না ভাইয়াকে বলছি রিমোট দিতে আমি নোবেলের গান দেখব কিন্তু কিছুতেই দিচ্ছে না, মন খারাপ করে। নিলয়ও এসব স্টার জলসা আর জি বাংলায় তোদের মেয়েদের মাথা খেয়েছে। দেখছিস না আমি খেলা দেখছি। ওফ সিট এটা কি হলো তামিম আউট। তানহা ইয়াহু বেশ হয়েছে ভালো হয়েছে, খেলয় দেখবি দেখ ভালো করে দেখ। আয়েশা আপনি এমন করছেন কেন? রিমোটটা দিল সমস্যা কি? তানহাকে রিমোটটা দেন বলছি, আদেশর সুরে। কথাটা শুনে নিলয়ের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। নিলয় তানহা এই নে রিমোট আর আয়েশু তোমার বুঝি একা একা ভয় লাগছিল, আমাকে আগে বলবে তো, আমি এখনই আসছি জান পাখি। মুখে ঘায়েল করা বাঁকা হাসি। তানহা তো সেই খুশি রিমোট পেয়ে এখন সে নোনেলের গান দেখতে পারবে। নিলয়কে উপরে আসতে দেখে আয়েশা দৌড়ে বেকনিতে চলে গেল। নিলয় রুমে আয়েশাকে না দেখে বেকনিতে দেখেই পেছনে থেকে জড়িয়ে ধরল। আয়েশা নিলয়কে এক ঝটকায় সরিয়ে দিয়ে রুমে এসে বেডের এক কোনো অগুটিসুটি মেরে দাঁড়ায়। আয়েশা এখন খুব ভয় পাচ্ছে নিলয়কে কেন সে নিজেও জানে না। নিলয় রুমে এসে আয়েশাকে ভয় পেতে দেখে খুব হাসি পাচ্ছে। নিলয় নিজের হাসিটাকে চেপে রেখে। নিলয়ও আয়েশু ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলব? শান্ত গলায় হাত দুটো পকেটে রেখে। আয়েশা আপনি একটা রাক্ষস, কিডন্যাপার, গুন্ডা, বাজে লোক, শয়তান লোক, বটগাছের শয়তান, তাল গাছের পেতনি, বজ্জাত লোক, হাতির বাদশা আরও অনেক কিছু যদি খেয়ে ফেলেন, আনমনে বলে মুখ চেপে ধরেছে আয়েশা। কথাটা শুনে নিলয় রেগে এক পা করে এগিয়ে যাচ্ছে আয়েশার দিকে। নিলয় আয়েশার সামনে যেয়ে নিলয়ও আমি রাক্ষস, গুন্ডা, বাজে লোক, শয়তান লোক আরও জানি কি বললে এক ভ্রু উঁচু করে। আয়েশা ক ইয়া মি তো কি ছু ই বলি নি তোতলাতে তোতলাতে ভয় ভয়। নিলয় তাহলে কে যেন বলল এই কথাগুলি? আয়েশা বেচারি ভয়ে শেষ, নিলয়ের নিঃশ্বাস আয়েশার উপর পড়ছে। নিলয় যেহেতু আমি রাক্ষস তুমিই বললে, তাই আমি তোমাকে এখন খেয়ে ফেলব, ডেভিল স্মাইল। আয়েশা প্লিজ একটু সরে দাঁড়ান, আমার এত কাছে আসছেন কেন? ভয় ভয়। নিলয় বুঝতে পেরেছে আয়েশা ভয় পাচ্ছে তাই একটু সরে এসে এক গ্লাস পানি নিয়ে আয়েশার সামনে ধরে। নিলয় গলা নিশ্চয় শুকিয়ে গেছে, পানিটুকু খেয়ে নাও, দুষ্টমি হাসি দিয়ে। আয়েশা বেডে বসে পানিটুকু ঢকঢক করে খেয়ে ফেলল, বেচারি এতটাই ভয় পেয়েছে যে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না।
নিলয় ওয়াশরুমে যেয়ে অজু করে আসো, দুজনে মিলে নামাজ পড়ব, যথেষ্ট শান্ত গলায়। আয়েশা, আমি এশার নামাজ পড়েছি, মাথা নিচু করে। নিলয়, আমি এশার নামাজে কথা তোমাকে বলিনি, কালকে যেহেতু আমাদের বাসর রাত ছিল, নামাজ পড়ার দরকার ছিল, কিন্তু তুমি ঘুমিয়ে গিয়েছিলে তাই ডাক দেয়নি, তাই আজকে না হয় নিয়ম কানুন মানলাম। আর বা এইটুকু বলে থেমে গেল। আয়েশা, কালকেরটা কালকে চলে গেছে। আয়েশা কে আর বলতে না দিয়ে। নিলয়, তোমাকে আমি বলিনি এত কথার কৈফিয়ত দিতে, চুপচাপ যেটা বলছি সেটা কর, কর্কশ কণ্ঠে। আয়েশা কিছু না বলে অজু করে এলো। নিলয় অজু করে দুজনে মিলে নামাজ পড়ল। নামাজ শেষে আয়েশা বেডের এক কোনো গুটিসুটি মেরে বসে পড়ল। নিলয় পাশে বসতেই আয়েশা একটু নড়ে চড়ে বসল। এমনিতেই আয়েশা চুপচাপ স্বভাবের, কথা বলার সময় বলে, কিন্তু নিলয়কে এখন খুব ভয় পাচ্ছে। নিলয় আয়েশার হাতের উপর হাত রাখল। আয়েশা, একটু সরে বসুন প্লিজ, কাপা কাপা গলায়। কথাটা শুনে নিলয় বিরক্ত হয়ে হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। নিলয়ও, আমি তোমার হাজবেন্ড, কাল শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়েছে, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর, তুমি মানো আর না মানো, আই ডোন্ট কেয়ার, ভালোবাসি আমি তোমাকে, তোমার দেহকে নয়। আয়েশা নিলয়ের চোখের দিকে তাকালো। এক এক সময় চোখই কথা বলে, যেটা শোনা যায় না, শুধুমাত্র বুঝে নিতে হয়। আয়েশা নিলয়কে 2 দিনে এতটুকু হলেও চিনেছে, যদি ওর দেহের লোভ থাকত তাহলে তো সেন্সলেস অবস্থায় বাজে কিছু করতে পারত। নিলয়, পাগলি কি ভেবেছিলে তোমার উপর এখনই ঝাঁপিয়ে পড়ব, নিজের পুরুষত্ব প্রমাণ করতে? ওই সব বাজে কিছু করতে চাইলে তো করতেই পারতাম। ঠিক আছে, তুমি যতদিন না চাইছ আমি তোমাকে নিজের করে নিব না, তোমার অনুমতি নিয়েই তোমার উপর অধিকার পূরণ করব। আয়েশার 2 গালে হাত রেখে। আয়েশা খুব কাছ থেকে দেখছে নিলয়কে, এই চোখে কোনো খারাপ উদ্দেশ্য নেই, শুধু আছে খুব কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। আয়েশা নিলয় একে অপরে যেন চোখে চোখে কথা বলছে। নিলয় আচমকা আয়েশার ঠোঁটে চুমু খেয়ে সরে যায়, আবার মুহূর্তের মধ্যেই নিলয় হুট করে পাশে এসে বসল। নিলয়ও, আয়েশা, দেখত তোমার পছন্দ হয়েছে কি না। একটা গয়নার বক্স। আয়েশা দেখল, একটা চেইন, সাথে লকেট, সিম্পল একজোড়া ঝুমকো, কানের দুল, চুড়ি, ব্রেসলেট, আরও জাননি কি কি। নিলয়, মেয়েদের গয়না ছাড়া সুন্দর লাগে না, তোমার পছন্দ হয়েছে। এগুলা সব সময় ব্যবহার করার জন্য। আয়েশা, আমার এসব ভালো লাগে না, এসব পরলে অস্বস্তি লাগে, তাই বলছিলাম কি। আয়েশাকে আর বলতে না দিয়ে এক এক করে সব পরিয়ে দিতে লাগল। এখন একেবারে বউ বউ লাগছে। আয়েশার তো মন চাইছে নিলয়কে ঠাস করে একটা থাপ্পড় দিতে, কেননা অন্যগুলা ঠিক আছে তাই বলে চুড়িও পরতে হবে। নিলয়ও, আমি যেদিন থাকব না সেদিন না হয় এসব খুলে ফেলো। কথাটা শুনে আয়েশার খুব খারাপ লাগল। নিলয়ের চোখে আয়েশা শুধু ভালোবাসা দেখেছে, ওর দৃষ্টির অগোচরে এত কিছু হয়ে যাবে ভাবতেই অবাক লাগছে তার। নিলয় আচমকা হাঁটু গেড়ে বসে আয়েশাকে আংটি পরিয়ে দেয়, ডায়মন্ড চক চক করছে। হঠাৎই ভাবনায় ছেদ পড়ল, 2টি হাত তার গাল স্পর্শ করেছে, যেই না মুখটা একটি সামনে নিয়েছে চুমু দিতে, আয়েশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আয়েশার মুখের এক্সপ্রেশন দেখে খুব হাসি পাচ্ছে। নিলয় কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে, নিলয়ও, আই লাভ ইউ। চোখ খুলে আয়েশা নিলয় তৎক্ষণাৎ নাক দিয়ে নাক ঘষিয়ে ঠোঁটে ছোট্ট করে একটা চুমু খায়। নিলয়কে সবচেয়ে বেশি আকর্ষণ আয়েশার ঠোঁট আর কালো রেশমি সুন্দর চুলগুলা। আয়েশা, ব্যাটা হাম্বার উপর খাম্বার, এত বড় সাহস যখন তখন আমাকে চুমু খাওয়া, মন চাইছে খাম্বাটাকে উপর থেকে তুলে একটা আছাড় মারতে, কিন্তু এটাও পারব না, শতয়ায় হোক খাম্বা বলে কথা। নিলয়ও, এই যে ম্যাম, কিশোরগঞ্জের শাহজাদি বকা দেওয়া শেষ হলে ঘুমান, অনেক রাত হয়েছে, পাশ থেকে। আয়েশা, এই যে মিস্টার হাম্বার উপর খাম্বা, আপনি আমাকে অপমান করছেন কিশোরগঞ্জের মেয়ে বলে? যদি অপমান করে থাকেন তাহলে বলছি শুনে রাখুন, কিশোরগঞ্জ সব হীরার টুকরোর জন্ম হয়,
ভাব নিয়ে। নিলয় কতক্ষণ ভেবে। নিলয়ও ঠিক বলেছেন শাহজাদি, যতটা হীরা জন্ম হবে আমরা ঢাকার ছেলেরা সব কুড়িয়ে নিয়ে আসব, সরি তুলে নিয়ে আসব। ডেভিল স্মাইল। নিলয় হো হো করে হাসলে আয়েশা খুবই অপমান বোধ করল। নিলয়ও এই যে ম্যাম, রাগ যদি একটু কমে তাহলে দয়া করে ঘুমান অনেক রাত পাশে শুতে শুতে। আয়েশা ইম্পসিবল, আমি আপনার সাথে বেড শেয়ার করতে পারবো না। বালিশ নিতে নিতে নিলয় শুয়া থেকে উঠে দাঁড়াল। নিলয়ও তাই নাকি? তুমি ওই সময় আমাকে যে কথাগুলো বললে তার তো একটা পানিশমেন্ট দরকার, ভেবেছিলাম দিব না, কিন্তু তুমিই বাধ্য করলে। শাস্তিটা কি দেওয়া যায়? হুম, পেয়ে গেছি। তুমি এখন এই মুহূর্তে আমাকে নিজে থেকে জড়িয়ে ধরবে। আয়েশা মগের মুল্লুক নাকি? নিলয় যা বলছি তা করো, তা না হলে আমি যদি একবার ধরি তাহলে আর ছাড়ব না। এমনিতেও আমাদের বাসর হয়নি। নিলয় মুচকি মুচকি হাসছিল আর কথাগুলো বলছিল। আয়েশা বুঝে গেছে আর কিছু করার নেই, তাই বাধ্য হয়ে নিলয়কে এসে জড়িয়ে ধরল। নিলয় বেচারা তো হেব্বি খুশি। নিলয় ও জড়িয়ে ধরল। 5 মিনিট হয়ে গেছে, এখনো ছাড়ছে না নিলয়। হঠাৎই তানহা চিল্লিয়ে উঠে। নিলয় আয়েশাকে ছেড়ে দিয়ে দেখে। নিলয়ও কি হয়েছে তানহা? তানহা, হারে ভাইয়া নোবেল গোল্ডেন গিটার পাইছে। নিলয়ের তো মন চাইছে তানহাকে একটা থাপ্পড় দিতে। নিলয়ও তাই বলে চিল্লাতে হবে, দাঁতে দাঁত চেপে। আয়েশা আর কোনো কথা না বলে মাঝে একটা কোল বালিশ দিয়ে শুতে যাবে এমন সময়ে নিলয়ও মাঝে এটা কি দিয়েছ? আয়েশা, কেন কোল বালিশ? বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, যদি বর্ডার ক্রস করেছেন তাহলে আপনার মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। নিলয়ও তাই, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। আয়েশা, হুম, একদম বর্ডার ক্রস করার চেষ্টা করবেন না বলে দিলাম। নিলয়ও ঠিক আছে। কালকে এইভাবে জড়িয়ে ধরেছিলাম, ম্যামের কোনো খবর নাই, এখন বলছে বর্ডার ক্রস না করতে। একবার ঘুমাও, তারপর দেখো কি করি। আয়েশা ঘুমিয়ে পড়ল। নিলয় বালিশটা সরিয়ে আয়েশার পাশে রাখল, তারপর এক টান দিয়ে নিজের কাছে এনে ওড়নাটা গা থেকে সরিয়ে ভালোভাবে দিয়ে বুকের শক্তভাবে ধরে গলায় চুমু খেয়ে চুলে নাক ডুবাল। এইটুকু ভালোবাসা পাওয়ার জন্য তো এত কিছু করা। এক রহস্যময়ী মেয়ে আয়েশা, যে প্রথম দেখে সেই প্রেমে পড়ে যায়। নিলয়ের প্রথম দেখায় চোখে ডুবে গিয়েছিল, যে আর সেই ডুব থেকে উঠতেই পারল না। ড্রিম লাইটের আলোতে মুখটা খুবই মায়াবী লাগছে। নিলয় তাকিয়ে তাকিয়ে দেখছে, এতটা সুন্দর কি করে কোনো নারী হতে পারে? শুধু সুন্দর হলেই হবে না, চরিত্র ও ভালো হতে হবে, আর আয়েশা তেমনই এক নারী। নিলয় আজকে ঘুমাবে না, শুধু দেখবে তার মায়াপ্রীকে। নিলয়ও কি আয়েশু, এই চোখে যে একবার তাকানোর পর আর চোখ ফিরাতে পারলাম না। আমি চেয়েছি নিজেকে আটকাতে যে আমি তোমার যোগ্য নয়, কিন্তু মন মানেনি। নিলয় এভাবে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙে আয়েশার, উঠার চেষ্টা করছে বাট পারছে না। ভালো চোখ মেলে তাকিয়ে দেখে নিলয় তাকে আষ্টেপৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ড্রম লাইটের আলোত দেখতে পারছে সে নিলয়ের বুকে শুয়ে আছে। মাথা তুলে নিলয়ের দিকে তাকায়। একটা ঘোরের মধ্যে পড়ে যায় আয়েশা। একটা ছেলে যদি একটা মেয়ের কাছে থাকে তাহলে তার ফিলিংসটা তো অন্যরকমই হবে। আয়েশা নিজের মুখটা নিলয়ের মুখের কাছে নিয়ে যায়, ঠোঁটের কাছে গিয়ে থেমে যায় কি করতে যাচ্ছিল এটা ভেবে। আয়েশা, এই যে মিস্টার খাম্বা, ছাড়ুন আমাকে। নিলয় কথা না বাড়িয়ে ছেড়ে দিল। আয়েশা, আপনাকে কি বলেছিলাম বর্ডার ক্রস না করতে? ঘুম ঘুম চোখে। নিলয়ও, বর্ডার কি আমি ক্রস করেছি? তুমিই তো করেছ, দেখ তোমার পাশেই তো বালিশ। আয়েশা দেখল ওর পাশেই বালিশ, সে কারণে আর কিছু বলল না। সকালে ব্রেকফাস্ট করে তানহা চলে যায়। পিচ্ছি মেয়েটা অবশ্য যেতে চায়নি, জোর করে নিয়ে গেছে তানহা। নিলয় তানহাকে বাসায় ড্রপ করে দিবে। কেটে যায় 20 দিন। এই 20 দিনে নিলয় যত কাছে আসার চেষ্টা করেছে আয়েশা ততই দূরে ঠেলে দিয়েছে।
প্রতিদিনই আয়েশা মাঝে বালিশ দিয়ে ঘুমায়, কিন্তু সকালে উঠে সে নিজেকে নিলয়ের বুকে আবিষ্কার করে। এভাবেই কাটছে দিনগুলো, নিলয় ঘুমিয়ে আছে। এই তো সুযোগ এখান থেকে পালানের। আয়েশা আসতে আসতে নিচে নেমে দরজাটা খোলাই ছিল। এই 20 দিনে আয়েশা বাহিরে বের হতে পারেনি। বাড়ি থেকে বেরিয়ে পড়ে আয়েশা চুপি চুপি গেইটের কাছে চলে যায়। পেছনে ফিরে দেখে বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে গড়া। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। এসব ভাবলে চলবে না, এটা ভেবে যেই না বের হতে যাবে অমনি একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আয়েশাকে দেখেই হা করে আসছে কামড় দিতে। আয়েশা কুকুর এমনিতেই ভয় পায়। আয়েশা উল্টো দিকে ঘুরে দৌড় দিল। দৌড়াচ্ছে আর বলছে, হেল্প মি, হেল্প মি। কুকুরটাও পেছনে থেকে দৌড়াচ্ছে। হঠাৎই আয়েশা ধাক্কা খায় কিছু একটার সাথে। মাথা তুলে তাকিয়ে দেখে নিলয় চোখে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আয়েশা সবকিছু উপেক্ষা করে জড়িয়ে ধরল নিলয়কে। আয়েশা, প্লিজ বাঁচান আমাকে, কেঁদে কেঁদে। নিলয় কিছু না বলে ওইভাবেই দাঁড়িয়ে আছে। কুকুরটা একেবারে কাছে চলে এসেছে, ঘেউ ঘেউ করছে। আয়েশার প্রাণ যায় যায় অবস্থা। আয়েশা, প্লিজ বাঁচান আমাকে। নিলয়ও পালাতে চেয়েছিলে বুঝি? কঠিন মুখ করে চোখে অগ্নি দৃষ্টি। আয়েশা, প্লিজ আগে আমাকে বাঁচান, তারপর না হয় শাস্তি দিন। নিলয় কুকুরটাকে ডগি বলে ডাক দিতেই কুকুরটা লেজ নাড়িয়ে নাড়িয়ে চলে গেল। নিলয়ও, এবার তোমার শাস্তির পালা তৈরি আছো তো? আয়েশা অসহায়ভাবে তাকালো নিলয়ের দিকে। মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। কিছু করার নেই, ও যা করেছে সেটা শাস্তির যোগ্য। নিলয় আয়েশাকে কুলে তুলে নিল। কি করতে চাইছে নিলয়? যেটা গত 20 দিনে করিনি সেটা আজ করব। আমার থেকে পালাতে চাও, আজ এমন হাল করব তোমার, তুমি জীবনে ও আমার কাছ থেকে পালাতে চাইবে না। আশা করি বুঝতে পেরেছ। দাঁতে দাঁত চেপে। আসলে আয়েশা যখন নিলয়কে ছাড়িয়ে উঠে যাচ্ছিল তখন নিলয় সজাগ ছিল। আয়েশার পেছনে নিলয় ও নিচে নামে। দরজা খোলা থাকে না। রমিজ চাচা বাজারে গিয়েছে আর নুরির মা রান্নায় ব্যস্ত ছিল, তাই দরজাটা লক করতে ভুলে যায়। নিলয় আয়েশাকে নিয়ে উপরে চলে আসে। নিলয় শার্টের বোতাম খুলছে। আয়েশা বেচারি ভয়ে শেষ, কারণ নিলয় বলেছে সব অপরাধের ক্ষমা করবে, বাট যদি পালাতে চায় সেটা কখনোই মাফ করবে না। নিলয় আয়েশার 2 হাত বেডে চেপে ধরে, ওড়নাটা টান মেরে ফ্লোরে আছাড় মারল, আয়েশার উপর আধ শোয়া হয়ে। নিলয়, কি বলেছিলাম আমি? আমার কথা না শুনলে কি করব? বারবার এক কথা কেন বলতে হয়? আমি কি বলেছিলাম সব অপরাধ মাফ করব বাট পালাতে চাইলে? যাক বাদ, তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আর কিছু না বলে আয়েশার গলায় মুখ ডুবিয়ে দিল। পাগলের মতো চুমু দিচ্ছে। আয়েশা নিলয়কে বাদ দিতে পারছে না, কেননা এত বড় বডি বিল্ডারের সাথে পেরে ওঠা সম্ভব না। ক্লান্ত হয়ে সঁপে দিল নিলয়ের হাতে। আয়েশার ভালোবাসা কি বাড়বে নিলয়ের প্রতি, নাকি যতটুকু ভালোবাসা জন্মেছিল? আয়েশা সবে মাত্র গোসল করে বের হয়েছে। নিলয় কানে ইয়ারফোন গুজে লেটেস্ট আইফোন নিয়ে কি যেন ঘাটাঘাটি করছে। ফোন থেকে চোখ সরিয়ে চোখ তুলে তাকালো আয়েশার দিকে। চুল থেকে টপটপ করে পানি পড়ছে, লাগছে এক রহস্যময়ী নারী। আয়েশার চুল চেইনে আটকে গেছে, আর ফিতাটাও লাগাতে পারছে না। নিলয় মুচকি হেসে এগিয়ে এসে, নিলয়, ক্যান আই হেল্প ইউ? আয়েশা, নো থ্যাঙ্কস বলে বেকনিতে চলে গেল। খুব চেষ্টা করছে বাট পারছে না ফিতাটা লাগাতে। নুরির মা 3 দিনের ছুটিতে নিয়েছে, না হলে সবসময় নুরির মাই ফিতা লাগিয়ে দেয়। নিলয় পেছনে থেকে আয়েশার ফিতাটা লাগিয়ে দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আয়েশা বিরক্ত নিয়ে তাকায় নিলয়ের দিকে। নিলয় কিছু না বলে আয়েশাকে দেয়ালে চেপে ধরে, নিচ থেকে উপর, উপর থেকে নিচ নেশা ভরা দৃষ্টি নিয়ে দেখছে। আয়েশা ও তাকিয়ে আছে নিলয়ের দিকে। এখন আর খারাপ লাগে না নিলয়ের পাগলামি, অভ্যস্ত হয়ে গেছে। নিলয়, আয়েশু তুমি এত সুন্দর কেন বলতো?
তোমাকে দেখা মাত্রই নিজেকে কন্ট্রোল করতে পারি না। এত সুন্দরী না হলেও পারতে, দুষ্টুমি করে। আয়েশা, এই যে মিস্টার হাম্বার উপর খাম্বা, আল্লাহ আমাকে যতটুকু সুন্দর বানিয়েছে আমি ততটুকুই সুন্দর, বুঝলেন? অনেক হয়েছে, এবার হাতটা ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। নিলয়, মাত্রই তো ধরলাম, এখনই ছেড়ে দিব। ওকে ছেড়ে দিলাম। নিলয় মুখটা এগিয়ে চুমু দিতে যাবে এমন সময় রমিজ চাচা নিচ ডাকছে, নিলয় বাবা। নিলয়ও ওফ দিল, তো আমার রোমান্সের বার্তা বাজিয়ে আসছি। আয়েশা, বেশ হয়েছে, এবার যান। সব সময় খালি রোমাঞ্চ, এত রোমাঞ্চ কোথা থেকে আসে বলুন তো? নিলয় মুখটা বাঁকা করে নিচে চলে গেল। নিলয়ের মুখটা দেখার মতো ছিল, এটা ভেবে হাসছে আয়েশা। আপনাদের তো বলাই হয়নি সেদিন কি হয়েছিল। নিলয় আয়েশাকে কিছুই করেনি। আয়েশার চোখের পানি দেখে থেমে যায়। সেই মুহূর্তেই ফোন আসে নিলয়ের। দ্রুত উঠে পড়ে আয়েশার উপর থেকে ফোনে কথা বলে চেয়ে দেখে এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। নিলয় কাছে গিয়ে, নিলয়ও, এখন আমার একটা জরুরি কাজ আছে, এখন গেলাম, যান। বাকি আদরটা না হয় রাতের জন্য তোলা থাক, রাতে তোমাকে দেখে নিব, তৈরি থেক। বলেই চোখে একটা চুমু দিয়ে শার্টটা পরতে পরতে দরজাটা ঠাস করে লাগিয়ে দ্রুত কার নিয়ে বেরিয়ে যায়। আয়েশা ওভাবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। নিলয়ের একটা 100 সদস্যর গ্যাং আছে। এই গ্যাংটা শুধু কাজ করে অসহায় মানুষেদের। নিলয়, রনি, হাসিব, সোহান, তারা 4 জন মিলে পরিচালনা করে। 4 জনই কোটিপতি বাবার সন্তান। আজ ফোন এসেছে, একটা মেয়েকে রেপ করেছে 2 জন যুবক মিলে। নিলয়ের তো রাগে শরীর ফেটে যাচ্ছে। মেয়েটির বাবা নিলয়দের গোডাউনে এসে অভিযোগ করাই 2টি ছেলেদেরকে নিলয় নিজ হাতে মেরেছে। আয়েশার উপরের রাগটা ওদের উপর ঢেলেছে। নিলয় এতটাই মেরেছে ছেলে দুটোকে যে জীবনে মেয়েদের রেপ করবে দূরে থাক, চোখ তুলেও তাকাতে পারবে না। আর কতগুলো ঝামেলা মিটিয়ে বাড়ি আসতে রাত 12টা বেজে যায়। চোখ দুটো ফুলে গেছে নিলয়ের। রুমে এসে দেখে আয়েশা যেভাবে শুয়েছিল ওইভাবেই শুয়ে আছে। যার রাগ ছিল সব রাগ মাটি হয়ে যায় আয়েশার ঘুমন্ত চেহারাটা দেখে। মুচকি হাসি দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সেই দিনের পর থেকে আয়েশা নিলয়ের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে, কেননা একটা পুরুষ মানুষের এতটা কাছ থেকে অধিকার না খাটিয়ে চলে যাওয়াটা খুবই কষ্টকর। শুধুমাত্র আয়েশার কথা ভেবে নিজের চাহিদা মেটায়নি। কোনো পুরুষ পারবে তার নিজের বিয়ে করা বউয়ের থেকে এতদিন দূরে থাকতে? আর নিলয় সেটাই করে দেখিয়েছে। আর নিলয় ভালো না বেসেও কোনো উপায় নেই, ভাগ্যকে আস্তে আস্তে মেনে নিতে চেষ্টা চালিয়ে যেতে যাচ্ছে আয়েশা। এখন আর পালানোর চিন্তা করে না আয়েশা, ভালোবাসাতে শুরু করেছে নিলয়কে। বিকালে নিলয় জোরে জোরে চামচ নাড়াচ্ছে যাতে আয়েশা ড্রয়িং রুমে আসে। আয়েশা, এই খাম্বাটা সত্যি সত্যি পাগল। কে বলল এভাবে চামচ দিয়ে ঘট ঘট করতে? আমাকে ডাকলেই তো পারত নিচে নামতে নামতে। আয়েশা, অনেক হয়েছে, আর চামচ নাড়াতে হবে না, আমি এসে গেছি। নিলয়ও, আমি কি তোমার জন্য চামচ নাড়ছিলাম নাকি? কফি নাড়ছিলাম, তাই এমন ঘট ঘট শব্দ হয়েছে, ভাব নিয়ে। আয়েশা, যত সব ডং। নিলয় বাঁকা হাসি দিয়ে কফির মগ দুটো নিয়ে এলো। আয়েশা সোফায় বসে আছে। নিলয়ও, এই নাও, তুমি কত লাকি, তোমার হাজবেন্ড তোমাকে কফি বানিয়ে খাওয়াচ্ছে। কফির মগটা এগিয়ে দিয়ে আয়েশার পাশে এসে বসল। আয়েশা, আমি কি কফি বানাতে পারি না? আপনিই তো কিচেনে যেতে দিন না। নিলয়, যদি কিচেনে তোমাকে দেখেছি হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিব। আয়েশা, তাই হাত যদি ভেঙে ফেলেন তাহলে হাতে ধরিয়ে দিবেন কি করে? ভ্রু নাড়িয়ে। নিলয় ভ্যাবাচেকা খেল। নিলয়ও, আচ্ছা এসব বাদ দাও, কফিটা কেমন হয়েছে? আয়েশা নিলয়ের দিকে এক পলক তাকিয়ে আবার কফির দিকে মনোযোগ। নিলয় কফি খুব ভালো বানায়, সে আয়েশা জানে, কেননা প্রতিদিন বিকেলে ওকে কফি বানিয়ে খাওয়ায় নিলয়। আয়েশা, দ্যাটস নট ব্যাড। কফি খেতে খেতে নিলয় অন্য কিছু আশা করেছিল, মনটা খারাপ হয়ে গেল নিলয়ের।
আয়েশা, সত্যি বলতে কি মিস্টার হাম্বার উপর খাম্বা কফিটা না সেই হয়েছে। নিলয়ের দিকে তাকিয়ে এক ঝলক হাসি ফুটে উঠেছে মুখে। গত 25 দিনে নিলয়কে অনেকটাই ভালো লাগা কাজ করছে। নিলয়ের পাগলামিগুলো অভ্যাসে পরিণত হয়েছে। জোর করে চুমু দেওয়া, যখন তখন জড়িয়ে ধরা, রাতে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করা, আবার সকালে নিজেকে নিলয়ের বুকে আবিষ্কার করা, সবকিছু। এরই মধ্যে নিলয় টান মেরে নিজের কাছে নিয়ে গেল, কপালে একটা চুমু দিয়ে আবার ছেড়ে দিল। আয়েশা, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দিবেন। নিলয়ও হুম বল, কি জানতে চাও? আয়েশা, আমাকে আপনি দেখলেন কোথায়, আর আমি এখন বর্তমানে কোনো জায়গায় আছি, জায়গাটার নাম কি? নিলয়ও জানাটা কি খুব জরুরি? আয়েশা, হুম জরুরি। নিলয়ও, তার আগে তুমি জমিদার বাড়ির বর্ণনাটা দাও। আয়েশা, আপনি আগে বলেন, তারপর আমি বলবো। নিলয়ও, তুমি বর্তমানে ঢাকা নিকুঞ্জ আছো। নিলয়কে আর বলতে না দিয়ে আয়েশা, ওয়েট, ঢাকা নিকুঞ্জ এর জন্যই বুঝি একটু পরপর প্লেন ল্যান্ড হওয়ার শব্দ পাচ্ছি। নিলয়ও, জি ম্যাম। তাহলে শুরু করা যাক। আয়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। নিলয় কাদা ছিটা থেকে শুরু করে বাড়ির সামনে যাওয়ার কথাটুকু বলল। আয়েশা, আপনি ছিলেন বুঝি, ওকে বাকিটুকু বলেন। আপনাদের বলেছিলাম নিলয় আয়েশাকে দেখার বাকিটুকু আরেক দিন বলবো, 1 বছর আগের বাকি অংশ। নিলয়, রনি, হাসিব, সোহান, রশিদ, ওরা 5 জন মহিলা কলেজ থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তারা সবাই ফর্মাল ড্রেস আপে গেছে। নিলয়ও, আয়েশা এখনো আসছে না কেন? রশিদ, ভাই এত উত্তেজিত হবেন না, আরও 1 ঘন্টা বাকি আছে, 10টা বাজতে। বাকিরাও একইভাবে নিলয়কে সান্ত্বনা দিল। এরই মধ্যে আয়েশার বান্ধবীরা মৌ, নুফতি, তাইফা, সাদিয়া এসে হাজির, গেইটের ভেতরে এখনো ঢুকেনি, বাহিরে দাঁড়িয়ে আছে। রশিদ আর নিলয় ছাড়া বাকিরা এগিয়ে গেল। সোহান, এই যে মিস ঝগড়াটে, খুঁচা মেরে। আয়েশার বান্ধবীরা তো হেব্বি রেগে গেছে। মৌ, তাইফা, সাদিয়া, নুফতি, এই দেখ কালকের লোকগুলা। তাইফা, আপনাদের এত বড় সাহস, কালকে কাদা ছিটিয়ে আজ আসছেন ভাব দেখাতে, জানেন কি করব? রনি, মিস ঝগড়াটেরা কি করবেন শুনি, দুষ্টুমি মার্কা হাসি দিয়ে। নুফতি, মাইর খাইতে না চাইলে চুপচাপ এখান থেকে কেটে পড়েন। হাসিব, তাই নাকি ম্যাম, তা কে আমাদের মাইর দিবে শুনি? সাদিয়া, এই যে মিস্টার ঢাকার পুলারা ইপটিজিং কেসে জেলে ঢুকিয়ে দিব, চুপচাপ এখান থেকে কেটে পড়েন। এই চল তো, এসব বাজে মানুষের সাথে কথা বলার টাইম নেই। বলেই সবাই গেইটের ভিতরে চলে গেল। সোহান, যা বাবা, এটা কি হলো, আসল কথাটাই জানতে পারলাম না। ওদিকে সবাইকে দেখে কলেজের মেয়েরা হ্যাবলার মতো তাকিয়ে আছে, এত সুন্দর স্মার্ট ছেলে, এক একজন আসছে যেচে কথা বলতে। এমন সময় রাফিন আয়েশাকে বাইক দিয়ে নিয়ে আসে। বাইকটা আয়েশাদেরই, কিন্তু কেউ চালানোর লোক নেই, তাই রাফিনই চালায়। আয়েশাকে একবার কলেজে দিয়ে যায়, আবার নিয়ে যায়। আয়েশার 1 ক্লাস উপরে পড়ে রাফিন, নিলয় আর ওর বন্ধুরা আড়ালে চলে যায়। নিলয়ও, এই ছেলেটা কে? রশিদ। রশিদও আয়েশার চাচাতো ভাই। রাফিন নামিয়ে দিয়ে চলে যায়। আয়েশাকে নিলয় মুগ্ধ নয়নে দেখছে, কালো বোরকা, কালো স্কার্ফ, হাতে পায়ে মোজা। আয়েশা গেইটের ভিতর ঢুকতে যাবে, এমন সময় কিছু বকাটেরা পেছনে থেকে বলল, এই যে মিস পিচ্ছি। আয়েশার জবাব, আয়েশা, হ্যাঁ আঙ্কেল বলুন। বখাটেগুলা আঙ্কেল। আয়েশা, আপনারা আমাকে পিচ্ছি বলেছেন, তাই আমিও আপনাদের আঙ্কেল বলে ডাকলাম। নিলয় শার্টের হাতা ফোল্ড করছে, অনেক সময় দেখছে মেয়েদের ডিস্টার্ব করছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রশিদও, আরে ভাই আপনি শুধু দেখে যান আয়েশা কি করে, ও খুবই বুদ্ধিমতী। নিলয় থেমে গেল।
বখাটেগুলা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না টিয়া পাখি? আয়েশা আমাকে চিনেন? বখাটেগুলার চিনার কি দরকার, তুমি আমাদপর সবার টিয়া পাখি। বলেই বিশ্রীভাবে হাসতে লাগল। আয়েশা কিছু না বলে ভিতরে চলে গেল। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওর ফেস লাল হয়ে গেছে রাগে। বখাটেগুলা ঠাসা মাল, দুস্থ টিয়া পাখিই পারবে আমাদের সবার কষ্ট মিটাতে, বিশ্রীভাবে হাসছে। অথচ আয়েশা যদি একবার বলতো আমি জমিদার বাড়ির মেয়ে, তাহলে সবগুলার পেন্ট নষ্ট হয়ে যেত ভয়। নিলয় পেছনে থেকে, তাই নাকি টিয়া পাখিকে তোমাদের দরকার? বখাটেগুলা বলল তুই আবার কে রে? নিলয় বলল আমি কে, এটা বলেই চারটাকে উড়ুম ধুরুম মায়ের শুরু করে দিয়েছে। রশিদকে দেখে তো সবগুলা ভয় কাঁপছে। এতটাই মেরেছে, কলেজের মেয়েরা দুতলা থেকে হাতে তাকি দিচ্ছে। প্রতিদিনই ওরা এসব করে। নিলয়ও আয়েশার কাছে গিয়ে মাফ চাইবি আর বলবি মা আমাকে মাফ করে দেও, মনে থাকবে? নিলয় হাঁপাচ্ছে। বখাটেগুলা হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আর মাইরেন না, দয়া করুন। চারটা। আয়েশা গেট থেকে বের হতে না হতেই বখাটেগুলা আয়েশার পায়ের উপর পড়ল আর বলল, মা আমাদের মাফ করে দাও, আর কখনো এমন করব এই যে কান ধরলাম। আয়েশা কিছুই বুঝতে পারছে না এগুলার হলো কি। এর মধ্যে আয়েশার বান্ধবীরা পায়ের জুতা খুলে ইচ্ছামতো পিটিয়ে নিল। আয়েশা, দুস্থ থান, তোরা কি করছিস? আপনারা যান, আমি মাফ করে দিয়েছি। আবার রাফিন এসে নিয়ে গেল। আয়েশা ভেবেছে রাফিন মনে হয় মেরেছে। এই পর্যন্ত যতগুলো ছেলে আয়েশাকে ডিস্টার্ব করত সবগুলাকে রাফিন মেরে তক্তা বানিয়ে দিত। এভাবেই বাকি 3 দিন ও নিলয় দাঁড়িয়ে থাকত। যতদিনে নিলয় জানতে পেরেছে আয়েশার বিয়ে, ঠিক তত দিনে যা হওয়ার হয়ে গেছে। নিলয় ভেবেছে আয়েশাকে বিয়ের পর সবকিছু বলবে। আয়েশা, আমার দৃষ্টির অগোচরে এত কিছু হয়ে গেল যা আমি কল্পনাও করতে পারিনি। আর বখাটেগুলাকে আপনিই মেরেছিলেন। আপনি সত্যিই অনেক মারাত্মক একটা লোক। নিলয়, জি ম্যাম, আই এম ইয়োর ডেঞ্জারাস লাভার। এবার শুলে তো তোমাকে আমি কিভাবে দেখেছি। এবার জমিদার বাড়ি সম্পর্কে বল। আয়েশা, 1960 সালের দিকে জমিদারির পতন ঘটে। খাজনা বাকি পড়ায় সূর্যাস্ত আইনে নিলামে উঠে প্রায় 500 খানি জমি। খাজনা দিতে পারেনি আমার দাদার দাদা, উনি অনেক বছর অসুস্থ ছিলেন, তাই খাজনা বাকি পড়ে, যার দরুন পরিণতি ঘটে। জমিগুলা শেষ হয়ে যায়, শুধু থেকে যায় 15 খানি জমির বিশাল বড় বাড়িটা। এখনও মানুষ একনামে চিনে দেওয়ান বংশকে, সকলেই সম্মান করে। আমাদের নাম শুনলে মানুষ ভয় পায়। প্রায় 500 বছরের পুরনো বাড়িটা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়, কেননা বাড়িটা ঝুঁকিপূর্ণ। তাই 20 বছর আগে সেটা ভেঙে ফেলা হয়। আমরা টিন সেট ঘরেই থাকতাম। আমি ছোট থাকতেই বাবা আর চাচারা ভাগ করে নেয়। আর তারপর 4 জন মিলে এক ডিজাইনে 4টা বিল্ডিং করা হয়, এবং মাঝে অনেক অনেক গেপ রাখে। এতটুকুই আমি আর জানি না। নিলয়, আয়েশু, তোমাকে যদি সাংবাদিক বানানো যেত না তাহলে অনেক ভালো হতো। যেভাবে এক নিঃশ্বাসে বলে ফেললে। হো হো করে হেসে দিল নিলয়। আয়েশা রাগ করে উপরে পা বাড়াতে যাবে, তখনই সিঁড়ির কাছে যেতেই নিলয়, তা সবকিছুই তো বললে, তাহলে এটাও বলো সূর্যাস্ত আইন কত সালে প্রণয়ন করা হয়? আয়েশা, আপনি তো স্যারের মতো প্রশ্ন করছেন, বলবো না। নিলয়, তার মানে তুমি পারো না, তাই তো? কথাটা শুনে প্রচুর রেগে যায় আয়েশা। সূর্যাস্ত আইন 1793 সালে প্রণয়ন করা হয়, দাঁতে দাঁত চেপে। রাতে নিলয় কিচেনে কি যেন করছে, হঠাৎ আহ করে উঠল। আয়েশা এক দৌড়ে নিলয়ের কাছে গিয়ে দেখে হাতটা অনেকটা কেটে গেছে। নিলয়কে বকাঝকা করে, সাথে সাথে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দেয়। নিলয় তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে হাতটা ওরই কেটেছে। নিলয় মুচকি হেসে আয়েশার গালে হাত দিয়ে, নিলয়, ডু ইউ লাভ মি? আয়েশা, সামথিং সামথিং, আনমনে বলে দিয়েছে। নিলয়, কি বললে আয়েশু, খুশি হয়ে? আয়েশা, ক ই আ মি কি ছু বলি নাই তো।
বলেই এক দৌড় নিলয় ও কম যায় না পেছনে পেছনে দৌড় দিয়েছে ধরার জন্য। ধরেও ফেলেছে। নিলয়ও কি যেন বললে আরেকবার বল প্লিজ। আয়েশাকে জড়িয়ে ধরে, আয়েশা আমতা আমতা করছে, নিলয় কোমর চেপে এক টান দিয়ে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আয়েশা আজ লাফালাফি করছে না, পরম আবেগে চোখ বন্ধ করে আনমনে নিলয়কে জড়িয়ে ধরল। কেটে গেল 2 দিন। আয়েশা ঘুমাচ্ছে, নিলয় পাশের রুমে ফুল স্পিডে মিউজিক চালিয়ে কানে ইয়ারফোন গুজে দিয়ে আইফোনে ঘাটাঘাটি করছে। আয়েশা বিরক্তি নিয়ে উঠে বসল। আজকাল আয়েশা ঘুমালে নিলয় একদম সহ্য করতে পারে না বললেই চলে। মিউজিকটা শুনে আয়েশার সেন্স হারাবে এমন অবস্থা। পাশের রুমে এসে নিলয়ের দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে আছে। নিলয় দেখেও না দেখার ভান করে বসে আছে। আয়েশা গানটা শুনে সেন্স হারাতে খেয়াল করল নিলয় ফোন ফেলে এক প্রকার দৌড়ে আসছে। এবার আমি গানটা আপনাদের বলি। মিউজিকে গান বাজছে, পায়ে পায়ে জুতা, পায়ে পায়ে জুত, পায়ে পায়ে জুতা। চলবে।